আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ ইলিয়াস, ফেজ বি রেসিডেন্ট নিউরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। অ্যাক্সিস মেডিকেল স্কুল একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছে, যেটিকে বলা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার সিরিজ। এই সিরিজ লেকচারের প্রথম লেকচার অ্যাপ্রোচ টু অ্যান আনকনশিয়াস পেশেন্ট, এটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আনকনশিয়াস পেশেন্ট ইটস এ ভেরি ভেরি কমন emergency in প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি হসপিটাল। ইভেন আমরা যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করি, আমার বাস স্টেশনে, ট্রেন স্টেশনে, লঞ্চ স্টেশনে অনেক সময় বাসের সিটে আনকনশিয়াস মানুষ পড়ে থাকতে দেখি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখানেও হঠাৎ করে একজন পার্সন আনকনশিয়াস হয়ে যেতে পারে। তাহলে এটা আমাদের শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে না, ডে টু ডে লাইফেও আমাদেরকে বিভিন্ন সময়ে আনকনশিয়াস পেশেন্ট হ্যান্ডেল করতে হবে। তো আমরা প্রথমে দেখব কি কি কারণে একজন পার্সন আনকনশিয়াস হতে পারে। ছোট্ট করে যদি একটু ফিজিওলজি বলতে চাই, সেটি হচ্ছে আমাদের মস্তিষ্কের মেডুলা এবং পন্সে রেটিকুলার ফর্মেশন আছে। এই মেডুলাতে যেটা আছে সেটাকে বলা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, যেটা হচ্ছে ওয়েকফুলনেস মেনটেন করে। আর যেটা হচ্ছে পন্সে আছে সেটাকে বলা হচ্ছে পন্টাইন রেটিকুলার সিস্টেম, রেটিকুলার ইনহিবিটরি সিস্টেম। পন্টাইন রেটিকুলার সিস্টেমের কারণে মানুষ ঘুমায়, আর মেডুলারি রেটিকুলার সিস্টেম মানুষকে জাগিয়ে রাখে। অর্থাৎ কোনো পার্সন যদি আনকনশিয়াস হতে হয়, এমন একটা ডিরেক্ট অথবা ইনডিরেক্ট কজ অবশ্যই এটা পন্সকে, এটা মেডুলাকে ইনভলভ করতে হবে, অর্থাৎ রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে ডিপ্রেস করতে হবে। এই কারণগুলো রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে ডিপ্রেস করে। দেয়ার আর সাম ব্রেন কজ, lung cause, heart cause, blood cause, and some metabolic cause. একটাতে আসি, হোয়াট আর দ্য ব্রেইন কজ অফ আনকনশিয়াসনেস। ব্রেইন প্যারেনকাইমার কোন কোন ডিজিজে একজন পার্সন আনকনশিয়াস হতে পারে। আমরা একটা নেমোনিক দিয়েছি VITS, ভাস্কুলার কজ, অর্থাৎ সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেমন স্ট্রোক, ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজ, সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ, সাবডুরাল হ্যামোরেজ। আই ফর ইনফেকশন বলতে বোঝানো হচ্ছে মেনিনজাইটিস, এনসেফালাইটিস, মেনিনজিও এনসেফালাইটিস, সেরেব্রাল ম্যালেরিয়া, ব্রেন অ্যাবসেস। টি ফর ট্রমা, হেড ইঞ্জুরি with or without bleeding, and S for seizure, I means after convulsion, postictal phase এ একজন পেশেন্ট আনকনশিয়াস থাকতে পারে। দেন লাং কজ হচ্ছে ডিউ টু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। সাধারণত অক্সিজেন কমে যাওয়ার কারণে পেশেন্ট আনকনশিয়াস হতে সময় লাগে অনেক, কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, ব্রেন ইজ ভেরি মাচ সেন্সিটিভ টু কার্বন ডাইঅক্সাইড। অন কার্বন ডাইঅক্সাইড রেইজড, পেশেন্ট গট আনকনশিয়াস র্যাপিডলি। আমরা একটা নেমোনিক দিয়েছি ABCDE। কি কি কারণে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হতে পারে? প্রথমে A ফর অ্যাকিউট লাইফ থ্রেটেনিং অ্যাজমা। মাইন্ড ইট, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা না, অ্যাকিউট লাইফ থ্রেটেনিং অ্যাজমা। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে অক্সিজেন কমে যাবে, বাট কার্বন ডাইঅক্সাইড কমবে না। অ্যাকিউট লাইফ থ্রেটেনিং অ্যাজমাতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড কমবে। ব্যাখ্যাটা যদি দিতে চাই, সেটা হচ্ছে যে যখন রাস্তায় অল্প জ্যাম থাকবে তখন বাস, ট্রাক এগুলির সমস্যা হবে, কিন্তু মোটরসাইকেল কোনো না কোনোভাবে স্কেপ করে যেতে পারবে। কিন্তু যখন অনেক বেশি জ্যাম হয় তখন মোটরসাইকেলও জ্যামে আটকায়। তো ব্রেনের লাংসের জন্য কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইড 20 টাইমস পারমিয়েবল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এখানে মোটরসাইকেল আর অক্সিজেন হচ্ছে বাস। তো স্বাভাবিক অবস্থায় অক্সিজেনই আটকায়, কিন্তু যখন লাইফ থ্রেটেনিং অ্যাজমা, সিভিয়ার ব্রঙ্কোস্পাজম হয় তখন কার্বন ডাইঅক্সাইডও স্কেপ করতে পারে না, তখনই অ্যাজমাতে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়। এরপর অ্যাকিউট নিউরোপ্যাথি, গুইলেন-ভারি সিনড্রোম, acute myasthenic crisis in myasthenia gravis, bending of the vertebra, that is kyphoscoliosis, যেখানে লাং এক্সপান্ড করতে পারে না, chronic obstructive pulmonary disease, drugs and narcotics যেটা ব্রেনকে সাপ্রেস করে, এবং এক্সটেন্সিভ চেস্ট ওয়াল ইনজুরি যেটাকে ফ্লাইল চেস্ট ইনজুরি বলা হয়। These are the causes of carbon dioxide retention, and ultimately patient will got unconscious. Then cardiac cause, cardiac arrest আরেকটা কারণ আমরা বলতে পারি, ম্যাসিভ একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পরে যদি
এত বেশি কার্ডিয়াক আউটপুট কমে যায়, পার্সন গোজ টু দ্য কার্ডিওজেনিক শক which ultimately deteriorating the brain circulation to produce hypoxic ischemic encephalopathy তখন হতে পারে। ব্লাড কজ হচ্ছে সেপ্টিসেমিয়া ডিউ টু এনি কজ। এখানে কি হচ্ছে, সেপসিস হচ্ছে, অ্যান্ডোটক্সিন রিলিজ হচ্ছে, সেপ্টিসেমিয়া থেকে সেপটিক শক থেকে সেপটিক এনকেফালোপ্যাথি। দেন মেটাবলিক কজের মধ্যে কিছু জিনিস কমে আর কিছু জিনিস বাড়ে, যেমন সোডিয়াম, গ্লুকোজ, ফ্রি T3 কমে গেলে এবং পিএইচ কমে গেলে, অর্থাৎ অ্যাসিডোসিস হলে, দিস ইজ ফর মিক্সিডিমা কমা, অ্যাকিউট হাইপোথাইরয়েড ক্রাইসিস। বেড়ে গেলে হাইপারগ্লাইসেমিয়া, দ্যাট ইজ হাইপারোসমোলার নন কিটোটিক কমা অথবা ডায়াবেটিক কিটোএসিডোসিস, থাইরোটক্সিক ক্রাইসিস, হাইপারঅ্যামোনেমিয়া, দ্যাট মিনস হেপাটিক এনকেফালোপ্যাথি এবং ইউরেমিক এনকেফালোপ্যাথি। এর বাইরে ড্রাগস অ্যান্ড টক্সিন। সো ব্রেন, লাং, হার্ট, ব্লাড, metabolic and drug cause, these are the causes of unconsciousness. এখন আমরা যদি কিছু ক্লু দিয়ে এই কজগুলোকে ভাগ করতে চাই, কিছু কজ আছে পেশেন্টের আগে থেকে ডিজিজ ছিল, এখন পেশেন্ট আনকনশিয়াস হয়ে গেছে, আর কিছু কজ আছে ইনসিডেন্টাল আনকনশিয়াসনেস। কি কারণে ইনসিডেন্টালি পেশেন্ট আনকনশিয়াস পাওয়া যেতে পারে, যে অতীতে নন কেস অফ, নট এনি নন কেস অফ এনি ডিজিজ, পার্টিকুলার ডিজিজ। যেমন রাস্তাঘাটে একজন মানুষ হঠাৎ করে আনকনশিয়াস হয়ে গেল, অফিসে একজন মানুষ আনকনশিয়াস হয়ে গেল। এই ক্ষেত্রে যে কজগুলো আসবে, ব্রেন কজের মধ্যে ভাস্কুলার কজ, ইট ক্যান হ্যাপেন এনি টাইম। ইনফেকশন, এটা হতে পারে না হঠাৎ করে, ট্রমা হতে পারে এবং সিজার হতে পারে। অর্থাৎ স্ট্রোক, সিজার অ্যান্ড ট্রমা can cause sudden attack of unconsciousness. কোনো লাং কজ সাডেন আনকনশিয়াসনেস করতে পারে না, অবশ্যই পেশেন্টের একটা প্রি এক্সিস্টিং হিস্ট্রি অফ ডিজিজ থাকতে হবে। কার্ডিয়াক অ্যারেস্ট ক্যান অকার এট এনি টাইম। সেপ্টিসেমিয়া এনি টাইম হতে পারে না। মেটাবলিক কজ এনি টাইম হতে পারে না। ড্রাগস অ্যান্ড টক্সিন হতে পারে। অর্থাৎ আমরা যদি এখানে বলি সাডেন অনসেট অফ আনকনশিয়াসনেস, স্ট্রোক, ট্রমা, সিজার, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, ড্রাগস অ্যান্ড টক্সিন। হঠাৎ একজন পেশেন্ট আনকনশিয়াস হয়ে গেলে আমরা এই 3 ধরনের কারণ আমরা চিন্তা করব। আরেকটা কারণ ভাগ করা যায় উইথ ফিভার অর উইদাউট ফিভার। পেশেন্টের জ্বর আছে, আনকনশিয়াস পেশেন্টের, নাকি জ্বর নাই। এখানে দিস ইজ দ্য অনলি কজ, ইনফেকশন, যেখানে জ্বর থাকবে পেশেন্টের। দ্য পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ ফিভার। এখানে ডায়াবেটিক কিটোএসিডোসিস দ্যাট প্রডিউসেস হাইপারগ্লাইসেমিয়া, সাধারণত একটা ইনফেকশনের পরে, ইনফেক্টিভ এপিসোডের পরে ডায়াবেটিক কিটোএসিডোসিস ডেভেলপ করে। আর কিছু পয়জনিং, যেমন টিসিএ পয়জনিং, অ্যাট্রোপিন পয়জনিং অ্যান্ড নিউরোল্যাপটিক অর্থাৎ অ্যান্টিসাইকোটিক ড্রাগ ওভারডোজ, এই টক্সিসিটিগুলোতে হচ্ছে টেম্পারেচার বেড়ে যায়। এখানে সিওপিডি এবং অ্যাজমা ইউজুয়ালি ইনফেকশনের কারণে অ্যাকিউট এক্সারবেশন হয়, সেই জন্য দিস আর দ্য কজ। সো পেশেন্ট ইজ আনকনশিয়াস অ্যান্ড পেশেন্ট হ্যাজ ফিভার, দ্য কজ ইজ brain infection in the form of meningitis, encephalitis, meningoencephalitis, brain abscess, অথবা diabetic ketoacidosis induced by infection, অথবা acute exacerbation of asthma and COPD due to infection, অথবা poisoning by tricyclic antidepressant, ধুতুরা and antipsychotic drug. সো এই হচ্ছে আমাদের কজেস অফ আনকনশিয়াসনেসের একটা সংক্ষিপ্ত চিত্র। এখন খুব সিম্পলি আমরা এই কারণগুলোকে র্যাপিডলি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। আমাদের সেটআপে আমাদের কয়েকটা জিনিস হাতে লাগবে। আই শুড হ্যাভ এ পালস অক্সিমিটার ইন মাই হ্যান্ড, একটা গ্লুকোমিটার লাগবে, একটা পোর্টেবল ইসিজি মেশিন লাগবে,
আর একটা ফান্ডোস্কোপ। If these four things present in my emergency, an emergency efficient emergency doctor can rapidly identify and refer the patient to the respective department. প্রথমে আনকনশিয়াস পেশেন্ট পেয়েছি, আমরা ট্রেডিশনালি জানতাম আমরা ABCDE দেখি, বাট রিসেন্ট গাইডলাইন অফ বেসিক লাইফ সাপোর্ট BLS এখানে চেঞ্জ আসছে, আগে সার্কুলেশন, দেন এয়ারওয়ে, দেন ব্রিদিং। সার্কুলেশন বলতে মিন করছি পালস এবং ব্লাড প্রেশার দেখতে হবে, বিশেষ করে ক্যারোটিড পালস। এয়ারওয়ে দেখতে হবে ওয়েদার ইটস ক্লিয়ার অর নট। ব্রিদিং দেখতে হবে ওয়েদার দ্য ব্রিদিং প্যাটার্ন ইজ এফিশিয়েন্ট। সাইমালটেনিয়াসলি পালস অক্সিমিটার দিয়ে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অক্সিজেনের স্যাচুরেশনটা অ্যাবভ 90% আছে কিনা। দেন সুগার দেখতে হবে ওয়েদার দ্য সুগার ইজ উইদিন নর্মাল রেঞ্জ, কারণ বেশি অথবা কম সুগার দুটাই আনকনশিয়াস করতে পারে। অ্যান্ড ম্যানেজ অ্যাকর্ডিংলি, তার মানে আমরা শিখলাম যে আনকনশিয়াস পেশেন্ট যখন আসবে, রাদার দেন ম্যানেজমেন্ট হিস্ট্রি, আই শুড ম্যানেজ ফার্স্ট। আগে পেশেন্ট ম্যানেজ করতে হবে, দেন হিস্ট্রি নিতে হবে। সার্কুলেশন পাচ্ছি না, ইমিডিয়েটলি স্টার্ট সিপিআর, ইমিডিয়েটলি স্টার্ট সিপিআর ইফ পালস বিপি অ্যাবসেন্ট। এয়ারওয়ে ইজ নট প্রোটেক্টেড, পেশেন্টের মুখ দিয়ে স্যালাইভেশন হচ্ছে, বমিট করতেছে, ইমিডিয়েটলি গো ফর এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন। ব্রিদিং ইজ নট অপটিমাম, স্যাচুরেশন 90% কম দেখাচ্ছে, ইমিডিয়েটলি পুট দ্য পেশেন্ট 10 লিটার অক্সিজেন। ইফ 10 লিটার অক্সিজেনে পেশেন্ট স্যাচুরেশন 90% মেনটেন না হয়, গো ফর ইন্টিউবেশন। সুগার, হাইপোগ্লাইসেমিয়া, গিভস glucose, IV glucose immediately in the emergency room. ওকে, আমরা পেশেন্টকে স্ট্যাবিলাইজ করলাম, দেন স্পেসিফিক এক্সামিনেশন উইল বি স্টার্টেড। স্টিল হিস্ট্রি উইল নট কাম, এখনও পেশেন্টকে এক্সামিন করতে হবে। হোয়াট উইল বি দ্য এক্সামিনেশন? গ্লাসগো কমা স্কোর দেখতে হবে, পিপিল দেখতে হবে ওয়েদার ইট ইজ রেসপন্সিভ অ্যান্ড ইকুয়াল। বোথ পিপল শুড বি ইকুয়াল অ্যান্ড রেসপন্সিভ। আই দেখতে হবে আই মুভমেন্ট ঠিক আছে কিনা, অ্যানিমিয়া জন্ডিস আছে কিনা। লাংস অ্যান্ড হার্ট অস্কালটেট করতে হবে টু হিয়ার দ্য হার্ট সাউন্ড, প্রেজেন্স অফ এনি মারমার, লাংসে প্রেজেন্স অফ ক্রেভস অর রংখাই। অ্যাবডোমেনে দেখতে হবে কোনো অর্গানোমেগালি আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা। রেসপন্স টু পেইনফুল স্টিমুলি, একজন আনকনশিয়াস পেশেন্ট স্ট্রোক হতে পারে হি ইজ হেমিপ্লেজিক, হি অর শি ইজ হেমিপ্লেজিক, বাট হেমিপ্লেজিয়াটা বুঝতে পারবো না আমরা, বিকজ পেশেন্ট উইল নট ফলো দ্য কমান্ড। সো আমি 4টা লিম্বে তাকে পেইনফুল স্টিমুলি দেব, ওয়েদার সে 4 হাত পা মুভ করে কিনা। ডিপ টেন্ডন রিফ্লেক্স দেখতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্লান্টার রিফ্লেক্স দেখতে হবে। এই অল্প এক্সামিনেশনের মাধ্যমে আই ক্যান ক্লাসিফাই দ্য টোটাল কজোলজি। আমি যদি দেখি এক্সামিনেশন ফাইন্ডিংসে পেশেন্টের পিউপিল আনইকুয়াল পিউপিল অথবা নন রিয়েক্টিভ পিউপিল, এর সাথে পেশেন্টের কোনো এক সাইডে উইকনেস পাচ্ছি, ফোকাল উইকনেস, একটা হাত একটা পা কোনো এক সাইডে পেইনফুল স্টিমুলুতে মুভ করছে না, ওই সাইডে প্লান্টার এক্সটেন্সর আছে, অথবা পেশেন্টের খুব হাই ফিভার সাথে নেক স্টিফনেস আছে। সো দিস উইল বি ক্লাসিফাইড ইন ব্রেইন কজ। আবার বলছি, যদি পেশেন্টের আনইকুয়াল অর নন রিয়েক্টিভ পিউপিল থাকে, পেশেন্টের ইউনিল্যাটারাল উইকনেস থাকে, প্লান্টার যদি ইউনিল্যাটারাল এক্সটেন্সর থাকে, এবং হাই ফিভার উইথ মেনিনজিজম যদি থাকে, লেভেল দ্য পেশেন্ট অ্যাজ এ ব্রেইন কজ। তখন আমার 3টে জিনিস করা বাকি থাকবে। আই উইল ডু এ ফান্ডোস্কোপিক এক্সামিনেশন, দেন আই উইল send the patient to the CT scan as patient is stabilized so far. CT scan এ পাঠিয়ে refer the patient to the neurology department. Next, পেশেন্টের পাচ্ছি আমি পালস পাচ্ছি, বাউন্ডিং পালস, ওয়ার্ম পেরিফেরি, রংকাই অ্যান্ড ক্রেভস, ইনভেরিয়েবল কম্বিনেশন। আমি ধরে নিতে পারি দিস ইজ এ লাং কেস, অর্থাৎ পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়েছে। চেস্টের একটা প্যাথোলজি যেটা রংকাই অ্যান্ড ক্রেভস দিয়ে বোঝা যাচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের ক্লাসিক্যাল ট্রায়াড হচ্ছে ওয়ার্ম পেরিফেরি, বাউন্ডিং পালস অ্যান্ড ফ্ল্যাপিং ট্রেমর। যেহেতু পেশেন্ট আনকনশিয়াস, ফ্ল্যাপিং ট্রেমর পেশেন্ট আমরা এক্সামিন করতে পারবো না, অ্যাজ পেশেন্ট কান্ট ফলো দ্য কমান্ড। সো দিস ইজ রেসপিরেটরি কজ। পেশেন্ট
If not ventilated, we will check the indication of ventilation present or not. আর যদি না থাকে তাহলে পেশেন্টকে আমরা রেসপিরেটরি ওয়ার্ডে পাঠিয়ে দেব। If ventilation is needed, ventilate the patient, send the patient to the ICU. Then আমরা পাচ্ছি পেশেন্ট ইজ ইকটেরিক, অ্যানিমিক, there is ascites, there is splenomegaly with or without hepatomegaly, and presence of other stigmata of chronic liver disease. So this is a case of hepatic encephalopathy. What is the immediate treatment? Immediately patient ke ami metronidazole or vancomycin oral syrup NG এর মাধ্যমে দিতে পারি to prevent the bacterial growth and refer the patient to the hepatology ward. Patient ke pelam amra, patient is unconscious, patient has acidotic breathing. Acidotic breathing, acidotic breathing means দু ধরনের শর্টনেস অফ ব্রেথ আছে। এক ধরনের শর্টনেস অফ ব্রেথের রেটটা অনেক বেশি কিন্তু ডেপথ অফ রেসপিরেশন খুব কম, মানে রেসপিরেটরি রেট মোর দেন 40, ভেরি শ্যালো রেসপিরেশন। আরেক ধরনের পেশেন্ট খুব ইফোর্টফুলি রেসপিরেশন নিচ্ছে বাট রেসপিরেটরি রেট উইদিন 30, ইউজুয়ালি 20-25 এর মধ্যে, ডিপ effortful breathing, this is called acidotic breathing. A acidotic breathing, this patient has several differentials. It may be due to diabetic ketoacidosis, may be due to hyperosmolar non-ketotic coma, যেটা already আমার সুগার দিয়ে ক্লাসিফাই হয়ে গেছে। It can be TCA poisoning, acidosis করতে পারে, সেক্ষেত্রে আমরা ইসিজিতে TCA poisoning এর ফিচার পাবো। It can be a CKD patient who is now on AKI on CKD, এই মুহূর্তে তার ইউরেমিক এনসেফালোপ্যাথি হচ্ছে। Send the patient to the nephrology ward to do the relevance. Usually পেশেন্টের ডায়ালাইসিস লাগবে, বিকজ উইদাউট ডায়ালাইসিস ফ্লুইড ওভারলোড যাবে না এবং তার আনকনসিয়াসনেসটাও যাবে না। এরপরে আমি পেশেন্ট পাচ্ছি হচ্ছে হাই টেম্পারেচার, low BP, feeble pulse, with any infection of any particular site. সেই ইনফেকশনটা হতে পারে চেস্ট ইনফেকশন, which is examined by chest auscultation, অথবা হতে পারে কোনো সারফেস ইনফেকশন, পেশেন্টের কোনো অ্যাবসেস, বয়েল, ইনজুরি আছে, রিসেন্ট অপারেশন আছে, সেখান থেকে পেশেন্টের ইনফেকশন হয়েছে। অথবা হতে পারে এমন একটা ইনফেকশন যেটা আমি চোখে দেখছি না, যেমন ইউটিআই যদি হয়, পেশেন্ট কান্ট গিভ হিস্ট্রি অ্যান্ড আই উইল অলসো গেট নাথিং ফ্রম এক্সামিনেশন, তাহলে দিস ইজ এ পেশেন্ট উইথ সেপটিক এনকেফালোপ্যাথি। যেহেতু সেপসিস উইথ অর্গান ইনভলভমেন্ট, দ্যাট ইজ ব্রেন ইনভলভমেন্ট হয়েছে, দিস পেশেন্ট শুড অলসো রেফার ইন টু আইসিইউ। আর যদি কিছুই না পাওয়া যায়, পেশেন্ট আনকনশিয়াস, অ্যাপারেন্টলি কিছুই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে দুটা পসিবিলিটিস, আইদার দ্য পেশেন্ট ইজ এ পয়জনিং কেস, সেক্ষেত্রে কোন সার্কামস্টেন্সে পেশেন্টকে আনকনশিয়াস পাওয়া গেছে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অথবা হতে পারে পেশেন্টের একটা সাডেন এমআই, যেটা মোস্ট লাইকলি ইসিজিতে চলে আসার কথা, অথবা এই পেশেন্টের হতে পারে একটা হেড ইনজুরি, যেটার কোনো ভিজিবল কোনো ইয়া নেই, পেশেন্ট পড়ে গেছে, হুট করে হেড ইনজুরি হয়ে গেছে, এটা এই মুহূর্তে পেশেন্ট ইন দ্য কনকাশন পিরিয়ড, কোনো ল্যাটারালাইজিং সাইন আসে নাই, এরকম হতে পারে। এই ক্ষেত্রে উই নিড ফার্দার অবজারভেশন। সো উইদাউট এ সিঙ্গেল টকিং উইথ পেশেন্ট, we can differentiate all the patient into the respective ward. Thank you very much.